প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মেইন বইয়ের 2 নাম্বার অঙ্কটা করাবো। তো 2 নাম্বার অঙ্কটা দেখো সবাই, মেইন বইয়ের 45 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, রাষ্ট্রকি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নির্মুক্ত ব্যবসায়িক লেনদেনগুলো সংগঠিত হয়েছে। কি কি লেনদেন সংগঠিত হয়েছে মনোযোগ সহকারে দেখো। এপ্রিল মাসের 1 তারিখ ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর ব্যয় 25,000। আমি কিন্তু আগেই বলছিলাম মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা? 3টা। মূলধন জাতীয় আয় কয়টা? 1টা। বিলম্বিত মুনাফাজাত ব্যয় কয়টা? 7টা। সেই বিলম্বিত মুনাফাজাত ব্যয় 7টার মধ্যে কিন্তু একটা ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। তার মানে ধানমন্ডি থেকে মতিঝিলে যে ব্যবসায়ী স্থানান্তর করছো, এই ব্যয়টা কি? বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়। 2 তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয়, কাগজ, কলম, পেন্সিল, রাবার, কাটার, এগুলোকে একত্রে বলা হয় মণিহারি। আর মণিহারি কি আমরা প্রতিনিয়তই কিনে থাকি, বিধায় মণিহারি দ্রব্যাদি ক্রয় মানে কি? মুনাফা জাতীয় ব্যয়। 4 তারিখ নতুন মেশিন ক্রয়, মেশিন আমরা প্রতিদিন কিনি না, একবার কিনলে সুবিধা কয়েক বছর পাই, এটা মূলধন জাতীয় ব্যয়। 5 তারিখ নতুন মেশিন ক্রয়ের পরিবহন ব্যয়, বহন খরচ, মানে মেশিন কিনা তা পরিবহন করে আমার দোকানে আনছি। মেশিন যেহেতু আমি প্রতিদিন কিনি না, তাহলে এর জন্য পরিবহন ব্যয়ও কি প্রতিদিন করব না, তার মানে মেশিনের পরিবহন ব্যয় কি? মূলধন জাতীয় ব্যয়। 7 তারিখ মেশিন সংস্থাপন ব্যয়, আমি আগে বলছিলাম সংস্থাপন ব্যয় মানে কি? ইনস্টল। সংস্থাপন ইংলিশ হচ্ছে ইনস্টল, মানে সংস্থাপন ব্যয় মানে কি? যন্ত্রটা বসানোকে বোঝায়। এখন একটা এসআই না কিন্তু প্রতিদিন আমরা বসাই না, এসআই না একবারই বসাই। তার মানে একটা মেশিন কেনার পর সেটা বসাইতে হয় এবং বসানোর পর সেটা আমরা ইউজ করি বা ব্যবহার করি। এখন সেই বসানোর খরচটা কিন্তু আমরা প্রতিনিয়ত করি না। মেশিন যেমন প্রতিদিন কিনি না, মেশিনের সংস্থাপন ব্যয়ও প্রতিদিন করি না, এটাও মূলধন জাতীয় ব্যয়। 10 তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় মানে কি? নষ্ট হয়ে গেছে কম্পিউটার, সেটা মেরামত করছি। মেরামত আমরা প্রতিনিয়তই করে থাকি, এটা মুনাফা জাতীয় ব্যয়। 12 তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। গাড়ির টায়ার, ব্যাটারি এটি প্রতিদিন কেনা হয় না, এটা মূলধন জাতীয় ব্যয়। আর 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয়, এই যে পণ্যের গবেষণা ব্যয়ও কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে পুরো কোশ্চেনটা আরেকবার আমরা দেখি। 1 তারিখ ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি ক্রয়, প্রতিনিয়ত কিনি, মুনাফা জাতীয় ব্যয়। মেশিন ক্রয়, প্রতিদিন কিনি না, মূলধন জাতীয় ব্যয়। মেশিনের বহন খরচ, প্রতিদিন করি না, মূলধন জাতীয় ব্যয়। মেশিনের সংস্থাপন ব্যয়, প্রতিদিন করি না, মূলধন জাতীয় ব্যয়। কম্পিউটার মেরামত ব্যয়, প্রতিনিয়ত করি, মুনাফা জাতীয় ব্যয়। গাড়ির নতুন টায়ার বা ব্যাটারি প্রতিদিন কিনি না, মূলধন জাতীয় ব্যয়। নতুন গবেষণা ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কত চাইছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয় পাইলাম 1 আর 15, এই 2টা তারিখ। কত চাইছে? মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিদিন করি না, মেশিন প্রতিদিন কিনি না, মেশিনের পরিবহন খরচ প্রতিদিন কিনি না, মেশিন সংস্থাপন ব্যয় প্রতিদিন করি না, নতুন ব্যাটারিটা আর প্রতিদিন কিনি না, এই 4টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয় হলো মণিহারি ক্রয়, প্রতিদিন প্রতিনিয়ত করি, মেরামত ব্যয় প্রতিনিয়ত করি, এই 2টা। তার মানে মূলধন জাতীয় ব্যয় 4টা, মুনাফা জাতীয় ব্যয় 2টা। আর গতে কি আছে? 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এই গ নাম্বার হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক। তো যাই হোক, আমরা আগে ক করে নিই। কতে যাইছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 2টা, খতে যাইছে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় ব্যয় কয়টা? 1 2 3 4, আর মুনাফা জাতীয় ব্যয় কয়টা? 2টা। ওকে, দেখো ক 2 নম্বরে ক, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। তারিখ 2017 এপ্রিল 1, ব্যবসায় স্থানান্তর ব্যয়
25,000। 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000। 25 আর 18 মিলে কত হয়? 43,000 টাকা ডবল দেন। সুতরাং মোট বিলম্বিত মুনাফা যেতে হবে। তাহলে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় কয়টা পেলাম? দুইটা, ব্যবসায়িক স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়। ক্ষতি কি চাইছে? মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিদিন করি না, এরকম ব্যয় কয়টা পাইছি? 4টা। আর মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, কয়টা পাইছি? 2টা। একটা জিনিস মনে রাখবা, যদি এরকম দুইটা চায় যে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এরকম দুইটা চাইলে এরকম ভাবে ছক আঁকবা। যে এরকম দুইটা জিনিসের পরিমাণ চাই তাহলে এই যে এরকম ছক আঁকবা। খ নাম্বার হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এটা হলো মূলধন জাতীয় ব্যয়, টাকা, মুনাফা জাতীয় ব্যয়, টাকা। মূলধন জাতীয় ব্যয়তে কি যায়? যে ব্যয় প্রতিদিন করি না। আর মুনাফা জাতীয় ব্যয়তে কি যায়? যে ব্যয় প্রতিনিয়ত করি। আগে মূলধন জাতীয় শেষ করি। দেখো, মেশিন ক্রয়, মেশিন আমরা প্রতিদিন কিনি না, 1,60,000। মেশিনের বহন খরচ, মেশিন যেহেতু প্রতিদিন কিনি না, মেশিনের বহন খরচও প্রতিদিন করি না, 7,500। মেশিন সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয়ও কি প্রতিদিন করি না, 15,000। তার মানে মেশিন প্রতিদিন কিনি না, মেশিনের বহন খরচও প্রতিদিন করি না, মেশিন সংস্থাপন ব্যয়ও প্রতিদিন করি না। আরেকটা হচ্ছে নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, নতুন ব্যাটারি ও টায়ারও কি প্রতিদিন করি না। এই কয়টা ব্যয় প্রতিনিয়ত করি না। আর প্রতিনিয়ত কি কি করি? মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি ক্রয় হচ্ছে 3,000। আর মেরামত খরচ 3,000। 3 কত হয়? 6। 1,60,000, 1,02,00,000, 2,15,000, 2,22,500। তার মানে মূলধন জাতীয় ব্যয় কি? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, যে ব্যয় সুবিধা অনেক বছর পাই। মেশিন প্রতিদিন কিনি না, মেশিন যেহেতু প্রতিদিন কিনি না, মেশিনের বহন খরচ করেও কি প্রতিদিন আনি না, মেশিন সংস্থাপন ব্যয়ও কি প্রতিদিন করি না, আর ব্যাটারি টায়ারও কি প্রতিদিন কিনি না। এই 4টা হলো মূলধন জাতীয় ব্যয়। আর মণিহারি ক্রয় প্রতিনিয়ত কিনি, মেরামতও প্রতিনিয়ত করি, এই দুইটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন গতে চাইছে কি? গতে চাইছে 4 তারিখের কৃত, ওই যে 4 তারিখে যে মেশিনটা কিনছে 1,60,000 দিয়া, সেই মেশিনটা যদি 1,95,000 টাকায় বেশি, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো মূলধন জাতীয় প্রাপ্তি যদি এরকম বলে, ক নাম্বারে যদি এরকম বলে, তাহলে এটা একটু অন্যভাবে করতে হয়, এটা ছক ছাড়া করাটাই বেটার। ঠিক আছে, এটা একটু অন্যভাবে করতে হয়, একটু আমি দেখাই যাচ্ছি। মূলধন জাতীয় প্রাপ্তি, তার আগে আমি বলি মূলধন জাতীয় প্রাপ্তি পৃথিবীতে কয়টা আমি বলছিলাম? 3টা। 1 মূলধন, এখানে মূলধন সংখ্যা তো কিছু আইব না, কারণ এখানে মেশিনের চাইছে, মূলধনে আইব না। 2 ঋণ গ্রহণ, ওইটাও আইব না, কারণ এটা মেশিনের চাইছে। আর 3 নাম্বার হলো স্থায়ী সম্পদ বিক্রয়, মেশিন স্থায়ী সম্পদ, কারণ এই সম্পদের সুবিধা কয়েক বছর পাবো, এটা একটা স্থায়ী সম্পদ। আর এই সম্পদটা বিক্রয় হচ্ছে তোমার কি মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পৃথিবীতে কয়টা আমরা শিখছিলাম তোমাদের সিলেবাস অনুযায়ী, 9-এর স্কুলের লেভেলে সিলেবাস অনুযায়ী কয়টা শিখছিলাম? 3টা। মূলধন, স্থায়ী সম্পদ বিক্রয়, শেয়ার বা
ভুল বলছি, মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন আসবে না, ঋণ গ্রহণ আসবে না, স্থায়ী সম্পদ বিক্রয় শুধুমাত্র আসবে। কারণ এখানে গ নম্বরে মেশিন বিক্রয় নিয়ে কথাটা বলছে, সেখানে এখানে শুধুমাত্র স্থায়ী সম্পদ বিক্রয় মানে মেশিন বিক্রয়টাই আসবে। তাহলে মূলধনজাত প্রাপ্তি এখানে কয়টা আছে? একটা, মেশিন বিক্রয়। আর মূলধনজাত আয়ের পরিমাণ নির্ণয় করা। মূলধনজাত আয় আমি বলছিলাম তোমাদের সিলেবাস অনুযায়ী একটা আছে, কি? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। আজকের অঙ্কে মুনাফা হয়েছে, ঠিক আছে? এই মুনাফাই হলো তোমার মূলধনজাতীয় আয়। তো এই অঙ্কটা আমরা করতেছি, দেখো আগে, এটার জন্য ছকের প্রয়োজন নাই। গড় মান সংখ্যা 1, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি ইকুয়াল টু মেশিনের বিক্রয় মূল্য। এমনে করবা, মেশিনের বিক্রয় মূল্য। মেশিনের বিক্রয় মূল্য কত? মেশিন বেচছে কত? যে গ নম্বরে বলে দিয়েছে, মেশিন বেচছে 1,95,000 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর মান সংখ্যা 2, মূলধন জাতীয় আয়। এটা লিখবা মেশিনের বিক্রয় মূল্য বিয়োগ মেশিনের মোট মূল্য। মেশিন বেচছি কত? 1,95,000। আর মেশিনের মোট মূল্য, মেশিন কিনছি কত টাকা দিয়া? 4 তারিখ মেশিন কিনছিলাম 1,60,000, আর ব্যবহারে আগে যত খরচ হয়েছে সব দিবা। এরপর 5 তারিখ বহন খরচ করছি 7,500, 7 তারিখ সংস্থান ব্যয় করছি 15,000। তাহলে 1,95,000 বিয়োগ 1,60,000, 1,75,000, 75, 1,82,500। 1,95,000 থেকে 1,82,500 গেলে থাকে কত? 12,500 টাকা। দেখো এটা বুঝছো কিনা? এখন এটা বোঝার আগে তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই। একজন আমার বলছিল কমেন্ট বক্সে যে 3 নাম্বারটা একটু বুঝাই দেন, এরকম একটা কমেন্ট করছিল। সেই কারণে তোমাদের ওই জিনিসটা আরেকবার আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এখানে 3 নাম্বারটা কেউ একজন কমেন্ট বক্সে কমেন্ট করছিল যে স্যার 3 নাম্বারটা বুঝাই দেন। এই যে এই 3 নাম্বারটাই হলো এটা, বুঝতে পারছো? 3 নাম্বার কি? মূলধন জাতীয় আয় কেমনে বাইর হয়? মূলধন জাতীয় প্রাপ্তি, এটা মানে হলো স্থায়ী সম্পদ বিক্রয়, এই যে আজকে মেশিন বেচছি, বিয়োগ মূলধন জাতীয় ব্যয় মানে সংশ্লিষ্ট সম্পদের ব্যয়, এই যে মেশিনের মোট ব্যয় বা মোট মূল্য, তার লগে যোগ হয় শেয়ার বা ঋণপত্র অধিকার, ওইটা তোমাদের আসবে না। তার মানে তোমাদের এই মূলধন জাতীয় আয় বের করার সূত্র কি? স্থায়ী সম্পদ বিক্রয় বিয়োগ স্থায়ী সম্পদের ব্যয়। এই হলো 3 নাম্বার কাহিনী। এই 3 নাম্বারটা যে এইভাবে অ্যাপ্লাই হইছে। এবার আসি তোমাদের মূল কাহিনীতে, আসলে এই ঘটনাটা কি এটা আমি বলি। এই আসলে এই ঘটনাটা কি? ধরো তুমি তোমার যে কোনো একটা পণ্যের দোকান, একটা পণ্য তুমি 70 টাকা দিয়ে কিনছো, তুমি ঢাকা থেকে ধরো 70 টাকা দিয়ে কিনছো। সেই পণ্যটা আনার পর আনছো, খরচ হইছে, দোকান ভাড়া আছে, কর্মচারী আছে, বিদ্যুৎ বিল আছে, এগুলো সব মিলে আরো ধরো 10 টাকা হইছে খরচ। তার মানে তোমার টোটাল খরচ হইলো কত? পণ্য কিনছো 70 আর অন্যান্য খরচ গুলো 10, এই মিলে পণ্যের দাম হইলো কত? 80। আর তুমি সেটা বেচলা কত? 100। 80 টাকা খরচ হইছে, 100 টাকা বেচলা, মাঝখানে কি 20 টাকা কি লাভ করলো না? ঠিক সেম তুমি মেশিন কিনছো 1,60,000, মেশিনের বহন খরচ করছো 7,500, মেশিনের সংস্থান ব্যয় করছো 15,000, এই মিলা মেশিনের টোটাল ব্যয় করছো কত? 1,82,500। 1,82,500 টাকার জিনিস তুমি বেচছো কত? 1,95,000 টাকা। 1,82,500 টাকার জিনিস 1,95,000 টাকা বেচছো, সেই কারণে লাভ হইছে কত? 12,500 টাকা। ঠিক সেম এটার মতো 70 টাকা দিয়ে কিনছি, 10 টাকা খরচ করছি, 70 আর 10 মিলে কত হলো? 80 টাকার জিনিস আমি 100 টাকা বেচলাম, তাই আমার লাভ হলো কত টাকা? 20 টাকা। ঠিক সেম এখানটায় ওইটাই করা হয়েছে। মেশিন কিনছি 1,60,000, অন্যান্য খরচ যেমন মেশিনের পরিবহন খরচ, সংস্থাপন খরচ, যদি আমদানি শুল্ক থাকতো, মেশিনের আমদানি শুল্ক, তাহলে ওইটাও যোগ হইতো। তাহলে 17,500 আর 15,000 যোগ করলে কত? 1,82,500। এই 1,82,500 টাকার জিনিস আমি বেচছি কত? 1,95,000 টাকা। তার মানে কি বেশিতে বেশি? কত বেশিতে বেশি? 12,500 বেশিতে বেশি। ওই 12,500 টাকাই হচ্ছে তোমার মূলধনজাত আয় বা স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা। তাহলে তোমার গ নম্বরে যদি এরকম চাই যে মেশিন 1,95,000 টাকা যদি বেচি, তাহলে মূলধনজাত প্রাপ্তি ও আয়ের পরিমাণ কত? ঠিক সেম এভাবে করতে হবে। মূলধনজাত প্রাপ্তি, মূলধনজাত প্রাপ্তি মানে কি? মূলধনজাত প্রাপ্তি পৃথিবীতে কয়টা আছে? 3টা। মূলধন এই অঙ্কে আসবে না, ঋণ গ্রহণ এই অঙ্কে আসবে না,
স্থায়ী সম্পদ বিক্রয় এটাই আসবে। আজকের অঙ্কে কি বেচছো, কি স্থায়ী সম্পদ বেচছো, মেশিন বেচছো, তাহলে মূলধনজাত প্রাপ্তি ইকুয়াল টু মেশিনের বিক্রয় মূল্য। মেশিন করাই বেচছো 1,95,000 টাকা বেচছো, এটাই হলো মূলধনজাত প্রাপ্তি, শেষ। আর মূলধনজাত আয়, মূলধনজাত আয় কি আছে, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা। তুমি এটা যেমন পণ্য কিনছি 70, খরচ হচ্ছে 10, এই মিলার টোটাল খরচ কত 80, বেচছি 100 টাকা, লাভ হয়েছে কত টাকা 20 টাকা। এখানেও ঠিক সে মেশিন কিনছে 1,60,000, মেশিনের বহন খরচ করছে 7,500, মেশিন সংস্থান ব্যয় করছে 15,000, এই মিলে আমার টোটাল মেশিনের ব্যয় হলো কত 1,82,500। সেই 1,82,500 টাকার জিনিস কয় টাকা বেচছি, 1,95,000 টাকা বেচছি, তাই লাভ হলো কত 12,500। সেই কারণে মূলধনজাত আয়ের সূত্র হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য বিয়োগ মেশিনের মোট মূল্য। মেশিন বেচছি কত 1,95,000 বিয়োগ মেশিনের মোট মূল্য, মেশিন কিনছি, বহন খরচ করছি, সংস্থান ব্যয় করছি, তাহলে এই তিনটা ব্যয় মিলে দাঁড়ালো কত 1,82,500। 1,95,000 থেকে 1,82,500 করে থাকে কত 12,500 টাকা। কি বোঝা গেছে? মানে মেশিনের মোট মূল্য থেকে আমরা কি করলাম, বিক্রয় মোট মূল্য বাই করলাম, বিক্রয় মূল্য আর মোট মূল্য পার্থক্যটাই কি তোমার মুনাফা বা মূলধনজাত আয়। এরপরে দেখো তোমরা 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা দেখো। এবার দেখো তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক। রাহা এন্ড ব্রাদার্স নামে ব্যবসায়ের প্রতিষ্ঠানে জুন 2017 সালের 2017 সালের জুন মাসে কতিপয় লেনদেনগুলো নিম্ন। ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যবসায় কি মালিক প্রতিদিন আনে না, আর মূলধন আনলে ওটাকে কি বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য ক্রয়, একটা দোকানে কিন্তু প্রতিনিয়ত পণ্য কিনে, এটা মুনাফা জাতীয় ব্যয়। বার্তা প্রাপ্তি, এটা আমরা প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি কি প্রতিদিন কিনি না, এটা মূলধন জাতীয় ব্যয়। বিনিয়োগের সুদ প্রাপ্তি 2016 সালে 50%, এই মিলা 40,000, তার মানে কি ওই যে গতকালকে অঙ্ক বললাম 1 নম্বর অঙ্কের মতো 40,000 টাকা পাইছি আমরা, অঙ্ক করতেছি 17 সালে। 40,000 টাকার মধ্যে 50% হলো 16 সালে, আর বাকি 50% হলো 17 সালে। আমরা 17 সাল দেখি, 16 সাল নিম্ন, তার মানে 40,000 টাকা পাইছি, 40,000 টাকা এই বছরে না, 50% মানে 40,000 50% হলো 20,000 টাকা হলো এই বছরে, আর 20,000 টাকা হলো গত বছরে, তার মানে হলো 40,000 টাকা হলো মুনাফাজাত প্রাপ্তি, কিন্তু 20,000 টাকা কি মুনাফাজাত আয়, যা আমরা গতকালকে আলোচনা করছি। তার মানে মুনাফাজাত আয় কত টাকা 20,000। এবার আজীবন বিক্রয়জনিত লাভ, আজীবন একটা স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা বা লাভকে আমরা কি বলি তোমার মূলধন জাতীয় আয়। আমদানি শুল্ক প্রদান, আমদানি শুল্ক আমরা প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ফ্রিজ আমরা প্রতিদিন কিনি না, এটা মূলধন জাতীয় ব্যয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা প্রতিদিন নেই না, মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় প্রতিনিয়ত বেচি, মুনাফা জাতীয় আয়। বীমা সালামি প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ সালামি প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। আর 40,000 টাকার 75% গত বছর, তাহলে 100% এর মধ্যে 75% যদি গত বছর হয়, তাহলে এই বছর কত 25%, তাহলে এই বছরের যে 25% ওটা মুনাফা জাতীয় আয়। এরপরে পুরাতন কম্পিউটার বিক্রয়, কম্পিউটার হলো স্থায়ী সম্পদ, আর স্থায়ী সম্পদ বিক্রয় করলে কি ওইটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর ঋণের সুদ প্রদান প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা একটু দেখি কি কি আছে। মূলধন জাতীয় প্রাপ্তি, পণ্য ক্রয় প্রতিনিয়ত করি, মুনাফা জাতীয় ব্যয়। বার্তা প্রাপ্তি প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় প্রতিদিন কিনি না, মূলধন জাতীয় ব্যয়। বিনিয়োগের সুদ প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। কয় পার্সেন্ট নেব 50%, কারণ 50% গত বছর, 50% এই বছর। আজীবন বিক্রয়জনিত মুনাফা, এটা মূলধন জাতীয় আয়। আমদানি শুল্ক প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় আয় ব্যয়। ফ্রিজ ক্রয় মূলধন জাতীয় ব্যয়। ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। বীমা সালামি প্রতিনিয়ত দেই, মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষার সালামি প্রতিনিয়ত পাই, মুনাফা জাতীয় আয়। কয় পার্সেন্ট নেব 75% নাইব না, কারণ 75% গত বছর, তাহলে এই বছর কত হলো 25%। আর পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর ঋণের সুদ মুনাফা জাতীয় ব্যয়।
এখন কতে কি চাইছে, কতে চাইছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না। এখানে আছে হলো যন্ত্রপাতি ক্রয় একটা, ফ্রিজ ক্রয় দুইটা, দুইটাই আছে মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় প্রতিদিন করি না। ক্ষতি কি চাইছে, মুনাফাজাত আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফাজাত আয় ও ব্যয়, মুনাফাজাত আয় কি, যে আয় আমরা প্রতিনিয়ত পাই। কি কি আছে, বিনিয়োগের সুদ, তবে 50% হবে। তারপর হচ্ছে পণ্য বিক্রয়, বীমা, শিক্ষা ইসলামী, তবে 25% হবে। এই কটা মুনাফাজাতীয় আয়। আর মুনাফাজাতীয় ব্যয় কি, বাট্টা প্রাপ্তি তো বলছে, হ্যাঁ এই কটা মুনাফাজাতীয় আয়। আর ব্যয় কি, পণ্য ক্রয়, আমদানি শুল্ক, বীমা সালামি, ঋণের সুদ, এই কটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আর গতে কি চাইছে, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি হলো মূলধন, কম্পিউটার বিক্রয়, ঋণ গ্রহণ, তিনটা। আর মূলধন মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করা। মুনাফা জাতীয় প্রাপ্তি কি কি আছে, মুনাফা জাতীয় প্রাপ্তি যেটা প্রতিনিয়ত পাই, বিনিয়োগের সুদ, বিক্রয়, শিক্ষা ইসলামী, এই কটা। দেখো 4 ক, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তারিখ তারিখ তো নেই, সরি তারিখ নেই, তাহলে ক্রমিক নাম থাকতে পারে। ক্রমিক নাম 1, মূলধন জাতীয় ব্যয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, চার লাখ। আর 2 ফ্রিজ ক্রয়, 75,000। এই মিলে যোগ করলে 4,75,000 টাকা। এটাই মূলধন জাতীয় ব্যয়। ক্ষতি কি চাইছে, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয়, যে আয় আমরা প্রতিনিয়ত পাই। বাট্টা প্রাপ্তি, বাট্টা আমরা প্রতিনিয়ত পাই, এটা মুনাফা জাতীয় আয় 5,700। বিনিয়োগের সুদ, এটা আমরা প্রতিনিয়ত পাই, কিন্তু বিনিয়োগের সুদ 50% গত বছর, তাহলে এই বছরের জন্য কত, বাকি 50%,
এই বছরে যতটুকু ততটুকু 40,000 50% কত 20,000, মানে 40,000 টাকা 50% 2016 সালে, মানে গত বছরে। তাহলে গত বছরে যদি 50% হয় তাহলে এই বছর বাকি 50%, সেই 50% করলে কত আসে 20,000। এরপর হচ্ছে পণ্য বিক্রয় 7,30,000। শিক্ষানবিশ স্যালামি বলছে 75% গত বছর, 75% যদি গত বছর হয় তাহলে এই বছরে কত 25%, তাহলে 40,000 25% হলে কত হয় 10,000। আর মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, পণ্য ক্রয় 7 লক্ষ, আমদানি শুল্ক, পণ্য যেহেতু প্রতিনিয়ত কিনি, পণ্যের আমদানি শুল্ক কি প্রতিনিয়ত দেই 5,000। বিমা সালামি 7,500। ঋণের সুদ 5,000। তার মানে মুনাফা জাতীয় আয় কি, যে আয় আমরা প্রতিনিয়ত পাই, বার্তা প্রাপ্তি প্রতিনিয়ত পাই, বিনিয়োগের সুদ প্রতিনিয়ত পাই। তো বিনিয়োগের সুদের মধ্যে একটা কথা আছে, 40,000 টাকার মধ্যে 50% হলো গত বছর। তাই গত বছর যদি 50% হয় তাহলে এই বছর বাকি 50%, তাহলে 40,000 50% করলাম 20,000। এবার পণ্য বিক্রয় 7,30,000। শিক্ষানবিশ সালামি 40,000 75% গত বছর, তাই গত বছর যদি 75% হয় তাহলে এই বছর কত 25%। আর মুনাফা জাতীয় ব্যয় কি, পণ্য যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, পণ্য ক্রয়, আমদানি শুল্ক, বিমা সালামি, ঋণের সুদ। এই এবার যোগ করো। সাত লক্ষ 65,700 আর 7,17,500। এবার হচ্ছে গ, লাস্ট অঙ্ক। গতে কি চাইছে, গতে চাইছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ। এই যে এখানটা আমি একটু ঝামেলা আছে, মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ চাইলে সমস্যা ছিল না, আমরা এই সবই করতে পারছি। কিন্তু এখানে কি বলছে, মূলধন জাতীয় প্রাপ্তি আবার মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ, মানে মূলধন জাতীয় প্রাপ্তি আগে বাই করবা, মুনাফা জাতীয় প্রাপ্তি আগে বাই করবা, তারপরে এই দুইটা যোগ করে মোট পরিমাণ বাই করবা। এটা আমরা এই সঙ্গে করতে পারি, এই সঙ্গে করলে আবার ছকের নিচে আবার যোগ করে দিব, তো দরকার নাই, আজকে এটা আমরা অন্য ছবি করব। এই যে এই দুইটার মধ্যে যদি মোট পরিমাণ চাই, যদি বলে মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো, তাহলে এই যে ভাবে ছক আঁকবা। ইউপরে এটা কাটলো আর না কাটলো সমস্যা নেই। গ নাম্বার, মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় প্রাপ্তি, যে প্রাপ্তি আমরা প্রতিনিয়ত পাই না, যে প্রাপ্তির সুবিধা কয়েক বছর পাই, তবে নগদে হইতে হবে, সেটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি। 1, নগদ বা ব্যাংক স্বরূপ মালিক মূলধন দিলে। 2, ব্যাংক থেকে বা যে কোনো জায়গা থেকে ঋণ নগদে নিলে। এবং 3, স্থায়ী সম্পদ নগদ বা চেকে বিক্রি করলে। এই তিনটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় প্রাপ্তি কি, চলতি বছরের, বিগত বছরের এবং আগামী বছরের মুনাফা জাতীয় আয়কে মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। মানে যে আয় আমরা প্রতিনিয়ত পাই, যে আয় সুবিধা কয়েক বছর পাই, কয়েক বছর না, এক বছরে যে আয় শেষ হয়ে যায়, মানে যে আয় আমরা প্রতিনিয়ত পাই এবং যে আয় এক বছরের মধ্যে শেষ হয়ে যায়, সেই সব আয়কে মুনাফা জাতীয় আয় বলে। আর মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে বিগত বছরের আয়, চলতি বছরের আয় এবং আগামী বছরের আয়, এই 3 বছরের আয়ের সমষ্টিকে বলা হয় তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি। আর এই মুনাফা জাতীয় প্রাপ্তিতে অনলি নগদে হতে হবে, কোনো অনগদ আসবে না, যা আমরা গত ক্লাসে এবং গত পরশুদিন ক্লাসেও আলোচনা করেছিলাম। যারা এই বিষয়টা একটু দুর্বল আছো তারা গত ক্লাসটা অথবা তার আগের দিনের ক্লাসটা ফলো করতে পারো, কারণ গত ক্লাস এবং তার আগের দিন ক্লাসে এই বিষয় নিয়ে অনেকবার ডিসকাস করা হয়েছে এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল।
তো আমরা অঙ্কে আসি। মূলধন জাতীয় প্রাপ্তি লিখে থাকবে বা মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে দেখো। প্রথমে হলো মূলধন আনয়ন, আনয়ন হইব আকার হইব 2,50,000। এরপরে হচ্ছে ব্যাংক হতে ঋণ গ্রহণ, 50,000। এরপর হচ্ছে কম্পিউটার বিক্রয়, 10,000 টাকা। এই তিনটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি, যোগ করা হলো 3,10,000। এবার মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি কি? যে প্রাপ্তি আমরা প্রতিনিয়ত পাই, যে প্রাপ্তি সুবিধা এক বছরে শেষ, সেই প্রাপ্তি হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। তবে এখানে বিগত বছর, গত বছর, এই বছর, আগের বছর, 3 বছরের এখানে হিসাব আসবে এবং এখানে অনলি নগদ হতে হবে। তার মানে প্রতিনিয়ত কি কি পাই? বার্তা প্রাপ্তি প্রতিনিয়ত পাই, কিন্তু বার্তা প্রাপ্তি এখানে আসবে না। কেন আসবে না? কারণ বার্তা প্রাপ্তি অনগদ লেনদেন। কারণ বার্তা প্রাপ্তি যাবে দেখি পাওনাদার থেকে বার্তা পাইছো, সেটা যাবে দেখি পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। সেখানে কোনো নগদ বা ব্যাংক নাই, সে কারণে এটা অনগদ লেনদেন। আর অনগদ লেনদেন কখনো প্রাপ্তি হতে পারে না। এটা মুনাফা জাতীয় আয় ঠিক আছে, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি না, কারণ এটা নগদে পাইনি। বিনিয়োগের সুদ প্রতিনিয়ত পাই। বিনিয়োগের সুদ এখানে টোটাল টাকাটা হবে। টোটাল কত পাইছি বিনিয়োগের সুদ? 40,000। 40,000 হবে। কেন? কারণ গত বছর হবে, চলতি বছর হবে, আগের বছর হবে, 3 বছর হিসাব হবে। এরপর হলো পণ্য বিক্রয়, প্রতিনিয়ত বেচা টাকা পাইছি। পণ্য বিক্রয় হলো 7,30,000। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি কি? আমরা প্রতিনিয়ত পাই। আর এখানেও শিক্ষানবিশ সালামি 40,000 হবে। কেন? কারণ এখানে সম্পূর্ণ টাকাটাই দিতে হবে, সম্পূর্ণ টাকাটাই পাবো। কারণ এখানে গত বছর, চলতি বছর, আগের বছর, 3 বছরে আয় আসে। তাহলে যোগ করলে কত হয়? 8,10,000। এই যে দেখো, ওই ছকের ক্ষেত্রে আমরা কি করতাম? দুই পাশে হতাম। ওই পাশে 3,10,000, এই পাশে 8,10,000, এই যোগ করে রাখতাম। কিন্তু আজকের অঙ্কে কি বলছে? মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ। মোট পরিমাণ মানে কি? এই দুইটা যোগ করে মোট পরিমাণ দেখাই দিব। তাহলে 8 আর 3 কত হয়? 11,20,000 টাকা। ডবল না, এটা হচ্ছে মোট। আমাদের এটাই চাইছে, মূলধনজাত প্রাপ্তি আর মুনাফাজাত প্রাপ্তি, এই দুইটার মোট পরিমাণ চাইছে। এই মোট পরিমাণ 11,20,000। এই হচ্ছে কাহিনী। আমি এই দুইটা অঙ্কেরই একটু ভিডিও করে দিচ্ছি, আর তাছাড়া ফেসবুকের গ্রুপেও ছবি দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। আর এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।